তারেক জিয়াকে যে পরিমাণ সেনাবাহিনীর সদস্যদেরকে ব্যবহার করে তার সিকিউরিটি দেওয়া, তাকে বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে, এটা সম্ভবত শেখ হাসিনা এই পরিমাণ মানুষকে ব্যবহার করতেন না কোথাও যাওয়ার জন্য। শেখ হাসিনার মতো মানুষও সেরকম একটি জায়গায় তারেক জিয়াকে যেটা দেওয়া হয়েছে এবং সরকার যেটা দিয়েছে, এটা কি দেওয়া যেতে পারে? হ্যাঁ, তারেক জিয়ার লাইফ রিস্ক আছে, সেই তুলনায় অন্য কোনো নেতাদের হয়তো লাইফ রিস্ক নাই, কিন্তু তার মানে কি এই রাষ্ট্রযন্ত্রকে এই পরিমাণ ব্যবহার করে তাকে সিকিউরিটি দিতে হবে? রাষ্ট্রের যে কোনো নাগরিকেরই তো নিরাপত্তা বিঘ্নিত হলে সেটা রাষ্ট্রের দেখার দায়িত্ব। তারেক জিয়া যেহেতু একটা দলের প্রধান এবং বিভিন্ন কারণে তিনি আলোচিত বিতর্কিত অবস্থানে আছেন, তার লাইফ রিস্ক অনেক মানুষের থেকে বেশি, সেই অনুযায়ী রাষ্ট্র তাকে নিরাপত্তা দেবে, কিন্তু সেই নিরাপত্তাকে একটা প্রাইম মিনিস্টারের যে প্রোটোকল সেটাকেও এক্সিড করতে পারে। এর পরবর্তীতেও তারেক জিয়াকে যেভাবে সরকার বিভিন্নভাবে ছাড় দিয়েছে বা সরকারের মাধ্যমে তারা যেটা পাচ্ছে, শুধু তারেক জিয়া না, বিএনপির অন্যান্য নেতারাও পাচ্ছে, একটা সাইরেন লাগানো গাড়ি, পিছনে আরেকটা স্কট, এই যে বিষয়গুলো অনেক বিএনপি নেতা পাচ্ছে, এটাও কি রাষ্ট্র দেওয়ার কথা? এটা একজন নাগরিক পেলে আরেকজন নাগরিকের কোনো সমস্যা নেই। আমি যদি বাংলাদেশের একজন নাগরিক হই, এটা দেখে আমার হিংসাত্মক হয়ে ওঠার কোনো কারণ নেই, কিন্তু প্রশ্নটা হচ্ছে ইলেকশনের আগে একটা বিশেষ দলকে এই ধরনের সুবিধা দিলে এটাই কি প্রমাণ করে না যে পুরো প্রশাসন তাকে ফ্যাসিলিটেট করছে, যেটা আরেকটা দলের নির্বাচনী অবস্থানকে আলটিমেটলি একটা বৈষম্য তৈরি করে? কি কাণ্ড! আশিক চৌধুরী যে লাঠিটা ফরকাই দিলেন, এখন কি হবে? লাঠি ফেরত দিলেন কিসের মধ্যে? কি মানে বুঝতে পারছেন? তারেক যে সেট করা হয়ে গেছে, এটা শুধু ইনু সাহেব বলতেছে সম্বর্ধনা দিয়া পত্রিকাতে না, এটা আকাশ বাতাস, শুধু বাংলাদেশ না, বাংলাদেশের আকাশ বাতাস না, দুনিয়া জুড়ে আকাশ বাতাসে এই বাণী ছড়াই গেছে। সেই বাণী ধরে নিয়ে এসে এবার আশিক চৌধুরী বলতেছে বাংলাদেশের বিনিয়োগ বেড়ে গেছে, বাইরে যাবো। কিন্তু সবকিছুর ভিতরে দুধের মধ্যে এক ফোঁটা চোনা ফেলা কেন? গোমূত্র দুধের মধ্যে ফেলা দিচ্ছে। সেই গোমূত্রের কাজটা করছে আশিক চৌধুরী, না সরি, আশিক চৌধুরী এই কাজটা করার কারণে গোমূত্র ফেলার কাজটা করছে বণিক বার্তা। বণিক বার্তা একটা পত্রিকা, অনেক সময় বা বেশিরভাগ সময় দেখা যায় ইকোনমিক বিষয়ে নিয়ে রিপোর্ট করে। বণিক বার্তা রিপোর্ট করে দেখাচ্ছে তার হেডলাইন আজকে এই আশিক চৌধুরীর ক্ষমতা রুস্তবিতে আসার পরে বিনিয়োগ বাড়ে নাই, ফলে তারেক যে আসার পরে বাড়াতো দূরের কথায় ডবলটা কমেছে। মানে সে চ্যালেঞ্জ করছে আশিক চৌধুরীকে। এই দিয়ে আজকে রিপোর্ট আছে, দেখে নেবেন আগ্রহীরা। তাহলে কি দাঁড়ালো? দরাদরি শুরু হয়েছে, দরাদরি শুরু হয়ে গেছে, যে যার মতন কামাই নিচ্ছে। কিন্তু এখন আশিক চৌধুরীকে ব্যাক গিয়ার দিতে হবে, কেন? ইনু সাহেবের সাথে তারেক জিয়ার ডিল হচ্ছে না। কি কাণ্ড! আশিক চৌধুরী যে লাঠিটা ফরকাই দিলেন, এখন কি হবে? লাঠি ফেরত দিলেন, দরাদরি শুরু হয়ে গেলে তো হুজুর হচ্ছে না। আমি যতটুকু জানি ইনু সাহেব কাপাকাপি শুরু করে দিচ্ছে কল্লাপটা। এই তারেকদের দেশে নিয়ে এসে আমার সম্পাদনা দিয়ে কি কাণ্ড করলাম। এদিকে আবার ব্যাক গিয়ারদের জন্য উনি তো বলছে যে তারেক জিয়া ডিক্লেয়ার করে দিয়েছিল উত্তরবঙ্গ সফরে যাবে, 4 দিনের সফর, বুঝতেই পারেন। আর একটা সবার জন্য বাংলাদেশ মার্কা এসি বাসে করে হবে নিশ্চয়। এর চেয়ে বড় নির্বাচন ক্যাম্পেইন তারেক জিয়ার আর কি হইতে পারে? ওই দিনের কথা চিন্তা করেন, 25 তারিখ এয়ারপোর্ট থেকে 300 ফিট 7 কিলোমিটার, সারা দিন কেউ চাক বা না চাক, আমাদের মহাপাত্র আগামী দিনের নেতা যে চলে আসছে ঢাকায়, এর পুরো অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছে জিনিসটা। সেম ভাবে আরেকটা অ্যারেঞ্জমেন্ট করতে চাইছেন ওরা, ওর উত্তরবঙ্গ ট্যুর দিয়েছে। কিন্তু আমার ধারণা ইনু সাহেব যে ব্যাক গিয়ার দিচ্ছে তারপর হলো ওটা ক্যান্সেল করে দিচ্ছে। অজুহাত কি? অজুহাত হলো যে নির্বাচন কমিশন করছে, ভাই যা বেশি হয়ে গেছে, আর না, একটু থামেন, এটা বন্ধ করবে, ফলে এটা ক্যান্সেল হয়েছে। কিন্তু এখন কি নির্বাচনটাও ক্যান্সেল হয়ে যাবে? এসব দোলাচালের ভিতরে আমরা আছি। কবের মধ্যে জানা যাবে? বেশি না, 15 থেকে 20 তারিখের মধ্যে এটা পরিষ্কার হয়ে যাবে। এটা ফাইনালি কি হচ্ছে, ডিল কি হচ্ছে? না, ডিল বললে হবে না, ধরাধরি কি শুরু হয়ে গেছে, যে কথা দিয়ে শুরু করছিল। ওয়েট করেন, নিজের চোখে দেখে নেবেন, আমার বলার দরকার। ভাইয়েরা নিজের চোখে দেখে নেবেন, দরাদরি শুরু হয়ে গেছে। আপনি কি দরাদরির অংশ হবেন? আপনার স্বার্থটা বুঝে নেবেন আপনার, নাকি রিয়েলি জুলাই আগস্টে কিছু হয়েছে বাংলাদেশের পরিবর্তন? জুলাই আগস্টের পরিবর্তিত বাংলাদেশ এইসব ধরাধরি, এইসব দালালি, এইসব সিন্ডিকেট করে আপনারা বাংলাদেশকে আবার লুটে বুটে খাইবেন আর 16 বছর ধরে। এটা নয় হাসিনা কায়েম করে বেলাইবেন, এটা আপনারা হতে দিবেন না। যদি তাই মনে করেন তাহলে সে অনুযায়ী পদক্ষেপ নিতে থাকে। 113 আসামির অব্যাহতি চায় পিবিআই। 4 দেশের বাংলাদেশ মিশনের প্রেস সচিবকে অব্যাহতি। ধানমন্ডি থানায় করা একটি হত্যা চেষ্টা মামলা থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় সহ 113 জনের অব্যাহতির সুপারিশ করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। এ বিষয়ে সম্প্রতি আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার
চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ধানমন্ডি থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই আবুল বাশার বিষয়টি জানান। তিনি জানান, সম্প্রতি আদালতে ১১৩ জনকে অব্যাহতির সুপারিশ করে আদালতে প্রতিবেদন দাখিল করেছে পিবিআই। মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ৩ ফেব্রুয়ারি দিন নির্ধারণ করা হয়েছে। আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট ধানমন্ডির সীমান্ত স্কয়ার থেকে কাজ শেষ করে বাসায় ফেরার পথে ধানমন্ডি ২৭ নম্বরে আহত হন শাহেদ আলী। সে সময় ঢাকা কলেজ, সিটি কলেজের কয়েকজন শিক্ষার্থী সহ ৯ জন আহত হন। এই ঘটনায় শেখ হাসিনা সহ ১১৩ জনকে আসামি করে শাহেদের ভাই দাবি করে শরীফ নামের এক ব্যক্তি বাদী হয়ে ধানমন্ডি থানায় হত্যা চেষ্টার মামলা করেন। থানা পুলিশ মামলার তদন্তকালে ৪ জনকে গ্রেপ্তার করে। মামলাটি তদন্ত করেন পিবিআইয়ের পরিদর্শক শাহজাহান ভুইয়া। তথ্যগত ভুল উল্লেখ করে তদন্ত প্রতিবেদনে শেখ হাসিনা সহ ১১৩ জনকে মামলা থেকে অব্যাহতির সুপারিশ করেন তিনি। জুলাই আন্দোলনে আহতদের নিয়ে গ্যাজেট হয়েছে। এ মামলায় যেসব আহতদের কথা বলা হয়েছে, গ্যাজেটে তাদের নাম পাওয়া যায়নি। অবশ্য তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, যদি পরবর্তী সময়ে আহতদের তথ্য পাওয়া যায়, পরে অভিযোগপত্র জমা দেওয়া হবে। ঘুরে গেছে, যা এক কথায় অবিশ্বাস্য। যেখানে একদল দিগামোজ উৎসবের প্রস্তুতি নিচ্ছিল, সেখানে এখন হতাশার ছায়া। আর যারা প্রায় মাঠের বাইরে চলে গিয়েছিল, তারাই এখন নতুন করে শক্তি পাচ্ছে। ঠিক। আমাদের আজকের আলোচনার ভিত্তি হল ভয়েস অফ ট্রেন্ড নামের একটা ইউটিউব চ্যানেলের ভিডিও ট্রান্সক্রিপ্ট। সূত্রটা মূলত দুটো প্রধান রাজনৈতিক দলের তাদের বিপরীতমুখী যাত্রার একটা ছবি তুলে ধরেছে। ঠিক তাই। আর আমাদের আজকের মিশন হলো এই পট পরিবর্তনের পেছনের কারণগুলো একটু খুঁড়ে বের করা। তারেক রহমানের ফেরার খবরে যে বিএনপি শিবিরে একটা বিপুল উদ্দীপনা ছিল, হ্যাঁ, বিরাট একটা আলোড়ন তৈরি হয়েছিল। তারা কিভাবে এখন একের পর এক আইনি আর কৌশলগত বাধার মুখে পড়ছে। আর অন্যদিকে জামায়াতে ইসলামী, যাদের মনোনয়ন বাতিল হওয়ায় মনে হচ্ছিল তারা প্রায় ছিটকে গেছে, হ্যাঁ, প্রায় শেষই ধরে নিয়েছিল অনেকে, তারা কিভাবে এখন ধীরে ধীরে রাজনীতির খেলার বোর্ডে নিজেদের গুটি সাজাচ্ছে। চলুন এই রোলার কোস্টার রাইডটা একটু কাছ থেকে দেখা যাক। তাহলে শুরু করা যাক কয়েক সপ্তাহ আগের ছবিটা দিয়ে। আচ্ছা। সূত্র বলছে, তারেক রহমানের দেশে ফেরার যে সম্ভাবনা, সেই খবরে বিএনপি সমর্থকদের মধ্যে একটা উৎসবের আমেজ তৈরি হয়েছিল। মানে সোশ্যাল মিডিয়া থেকে চায়ের দোকান, সবখানে ওই চর্চা। হ্যাঁ, সেই সময় বিএনপির কর্মীদের মধ্যে এক ধরনের অদম্য আত্মবিশ্বাস কাজ করছিল। জামায়াতে ইসলামীর চিত্রটা ছিল পুরোপুরি উল্টো, তাই না? একদম উল্টো। তাদের একের পর এক হেভিওয়েট প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল হয়ে যাচ্ছিল। ধরুন, কক্সবাজারের হামিদুর রহমান আজাদ বা সাতক্ষীরার আব্দুল খালেক, এরকম বেশ কয়েকজন পরিচিত মুখের মনোনয়ন বাতিলের খবর আসছিল। তার মানে এক শিবিরে যখন জয়ের স্বপ্ন, অন্য শিবিরে তখন ঘোর অন্ধকার। সূত্র অনুযায়ী জামায়াতের এই দুর্দশায় বিএনপিপন্থী অনেকেই বেশ খুশি হয়েছিলেন। দেখছি সম্পূর্ণ বিপরীত একটা চিত্র। এর যে প্রার্থীরা মনোনয়ন বাতিল হয়েছিল, তাদের প্রায় সবাই নাকি একে একে প্রার্থিতা ফিরে পাচ্ছেন। আর অন্যদিকে বিএনপির অনেক বাঘা বাঘা নেতার মনোনয়ন এখন বাতিলের খাড়ায় ঝুলছে। বিষয়টা ঠিক কি ঘটছে? এর সবচেয়ে স্পষ্ট উদাহরণ যদি বলি, সেটা হলো কক্সবাজার ২ আসনের ঘটনা। আচ্ছা। জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, যার মনোনয়নপত্র হলফনামায় মামলার তথ্য সংক্রান্ত জটিলতার কারণে বাতিল হয়েছিল, তিনি নির্বাচন কমিশনের শুনানিতে তার প্রার্থিতা ফিরে পেয়েছেন। এটা তো জামায়াতের জন্য অনেক বড় একটা খবর। এটা শুধু একটা আসনের বিজয় নয়, এটা তাদের জন্য একটা বিশাল মনস্তাত্ত্বিক বিজয়। কিন্তু এই একজন প্রার্থীর ফিরে আসাটা এত গুরুত্বপূর্ণ কেন? কারণ হামিদুর রহমান আজাদকে তার আসন মহেশখালী কুতুবদিয়ায় প্রায় অপ্রতিদ্বন্দ্বী হিসাবে বিবেচনা করা হয়। ও আচ্ছা। সূত্র অনুযায়ী ২০০৮ সাল থেকেই তিনি সেখানে তার রাজনৈতিক শক্তি প্রমাণ করে আসছেন। আর বলা হচ্ছে, যদি সুষ্ঠু নির্বাচন হয়, তাহলে তার জয়ের সম্ভাবনা নাকি ৯০%-এরও বেশি। তার মানে নিশ্চিত আসন একটা। একদম। যখন তার মনোনয়ন বাতিল হয়, তখন বিএনপিপন্থী একটা মহল ধরে নিয়েছিল যে আসনটি তাদের জন্য সহজ হয়ে গেল। কিন্তু এখন তিনি আগের চেয়েও শক্তিশালী হয়ে মাঠে ফিরে এসেছেন। আচ্ছা, এটা তো গেল জামায়াতের ঘুরে দাঁড়ানোর গল্প। তাহলে উল্টো দিকে বিএনপির প্রার্থীদের অবস্থাটা ঠিক কি রকম? তাদের মনোনয়ন কেন বাতিল হচ্ছে? বিএনপির ক্ষেত্রে সমস্যাটা বেশ অন্যরকম। এখানে দেখা যাচ্ছে অনেকেই খুব সাধারণ, কিন্তু বেশ গুরুতর কিছু ভুল করেছেন। যেমন ঋণ খেলাপি হওয়া, মনোনয়নপত্রে তথ্য গোপন করা, বা ধরুন দ্বৈত নাগরিকত্বের মতো বিষয়গুলো।
উদাহরণস্বরূপ হাসনাত আবদুল্লার আসনে বিএনপির যিনি প্রার্থী হয়েছিলেন, একজন ইঞ্জিনিয়ার, হ্যাঁ, তার বিরুদ্ধে ঋণ খেলাপের অভিযোগে আদালত তার মনোনয়ন বাতিল করেছে। কিন্তু এর বিরুদ্ধে তো আপিল করার সুযোগ আছে, তাই না? অবশ্যই সুযোগ আছে এবং আপিল প্রক্রিয়া চলছেও, কিন্তু এটা একটা দীর্ঘ আর অনিশ্চিত প্রক্রিয়া। যদি শেষ পর্যন্ত আদালতের রায় বহাল থাকে তাহলে কি হবে? তাহলে ওই আসনে বিএনপির কোনো প্রার্থী থাকবে না। ঠিক, সেক্ষেত্রে প্রার্থী হাসনাত আবদুল্লাহ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে যেতে পারেন। এটা বিএনপির জন্য শুধু একটা আসন হারানোর ব্যাপার না, এটা তাদের নির্বাচনী প্রস্তুতির দুর্বলতাকেও সামনে নিয়ে আসছে। একদম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। এই পর্যায়ে এসে বিএনপির সংকটের সবচেয়ে বড় বিজ্ঞাপন হয়ে দাঁড়িয়েছে আব্দুল আওয়াল মিন্টুর ঘটনাটি, তাই না? অবশ্যই। তিনি তো বিএনপির অন্যতম শীর্ষ ধনী এবং প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত। ফেনী ৩ আসন থেকে তার প্রার্থিতা নিয়ে যে জটিলতা, সেটা তো এখন সবার মুখে মুখে। বিষয়টি অত্যন্ত গুরুতর এবং এর আইনি প্যাচগুলো বেশ জটিল। তার মূল প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী ড ফখরুদ্দিন মানিক নির্বাচন কমিশনে মিন্টুর দ্বৈত নাগরিকত্ব নিয়ে আপিল করেছেন। আচ্ছা, আর এই অভিযোগের সপক্ষে যে তথ্য প্রমাণ সামনে এসেছে তা রীতিমতো বিস্ফোরণের মতো। অভিযোগটা ঠিক কি? দ্বৈত নাগরিকত্ব থাকলে কি নির্বাচনে দাঁড়ানো যায় না? ব্যাপারটা অনেকটা এরকম। বাংলাদেশের আইন অনুযায়ী নির্বাচনের প্রার্থী হতে হলে আপনাকে এককভাবে শুধু বাংলাদেশের নাগরিকই হতে হবে। আব্দুল আউয়াল মিন্টু দাবি করেছেন তিনি ৯ ডিসেম্বর তার মার্কিন নাগরিকত্ব ত্যাগ করেছেন। তাহলে তো সমস্যা মিটে যাওয়ার কথা। তিনি তো বলছেন নাগরিকত্ব ছেড়ে দিয়েছেন। সমস্যাটা এখানেই। সূত্রটিতে পিনাকি ভট্টাচার্যের তুলে ধরা একটা তথ্যের কথা বলা হয়েছে যা পুরো বিষয়টিকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। কি সেই তথ্য? তথ্যটি হল মিন্টু মার্কিন পাসপোর্ট ব্যবহার করে ৪ ডিসেম্বর থাইল্যান্ড ভ্রমণ করেছেন এবং দেশে ফিরেছেন ১৫ ডিসেম্বর। ১ মিনিট, ৪ তারিখে গেছেন আর ফিরেছেন ১৫ তারিখে। হ্যাঁ, এখন সবচেয়ে বড় প্রশ্ন হল যদি তিনি ৯ ডিসেম্বর মার্কিন নাগরিকত্ব বাতিল করেই থাকেন তাহলে তিনি কিভাবে ১৫ ডিসেম্বর সেই দেশের পাসপোর্ট ব্যবহার করে বাংলাদেশে ঢুকলেন? এটা তো মৌখিকভাবেই অসম্ভব। মাথা ঘুরিয়ে দেওয়ার মতো তথ্য। তার মানে হয় তার নাগরিকত্ব বাতিলের তারিখটা ঠিক নয়, অথবা তিনি অন্য কোনো উপায় ভ্রমণ করেছেন যা তিনি বলছেন না। এই তথ্য যদি সত্যি হয় তাহলে তার মনোনয়ন টিকে থাকা প্রায় অসম্ভব। আর যদি কোনোভাবেই টিকেও যায়? সূত্রটিতে ফেনী রিটার্নিং কর্মকর্তার আচরণের একটা অদ্ভুত বর্ণনাও দেওয়া হয়েছে। কিরকম? বলা হয়েছে ফেনীর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা যখন প্রাথমিকভাবে মিন্টুর মনোপত্র বৈধ ঘোষণা করেন তখন তার চেহারায় নাকি এক ধরনের অস্বস্তি আর অপরাধবোধের ছাপ ছিল। তাই নাকি? হ্যাঁ, প্রত্যক্ষদর্শীদের বর্ণনা মতে মনে হচ্ছিল তিনি যেন কোনো চাপে পড়ে জেনে শুনেই একটা ভুল সিদ্ধান্ত নিচ্ছেন। এখন অবশ্য সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল হওয়ায় বল নির্বাচন কমিশনের কোর্টে। তাহলে এই ঘটনাগুলো কি শুধু আব্দুল আওয়াল মিন্টু বা হাসনাত আবদুল্লার আসনের মধ্যেই সীমাবদ্ধ, নাকি এটা আরও বড় কোনো প্রবণতার অংশ? না, এটা একটা বিস্তৃত প্রবণতা বলেই মনে হচ্ছে। সূত্র অনুযায়ী বরিশাল অঞ্চলেও জামায়াতের পক্ষ থেকে বিএনপির বেশ কয়েকজন প্রার্থীর বিরুদ্ধে ঋণ খেলাপ এবং কর ফাঁকির অভিযোগে আপিল করা হয়েছে। তার মানে জামায়াত খুব পরিকল্পিতভাবে আইনি লড়াইটা চালাচ্ছে। ঠিক তাই। বলা হচ্ছে এদের মধ্যে অনেকেই নিশ্চিতভাবে ঋণ খেলাপি এবং তাদের বিরুদ্ধে যথেষ্ট প্রমাণও রয়েছে। জামায়াতের আইনজীবীরা যদি সেই কাগজপত্র সঠিকভাবে উপস্থাপন করতে পারেন তাহলে সেখানেও বিএনপির একাধিক প্রার্থীর মনোনয়ন বাতিল হয়ে যেতে পারে। আগেও পরে বিএনপির জন্য কঠিন পরিস্থিতি আসছে। তারেক রহমান লন্ডনে ফিরে যেতে বাধ্য হতে পারেন। দর্শক, বিএনপি কিছুটা জানে এবং টের পেয়েছে। বিএনপির একজন চরম বিতর্কিত নেতা, পিওর ভারতের দালাল, ইন্ডিয়ান মাল, বরকতুল্লাহ বুলু বলেছেন সামনে কঠিন লড়াই অপেক্ষা করছে। এই কঠিন লড়াইটা কি? কেন কঠিন লড়াইয়ের কথা বলছেন? হ্যাঁ, আপনারা জানেন যে শ্রদ্ধেয় সাংবাদিক মাহমুদুর রহমান তারেক রহমানকে সতর্ক করেছে যে শেখ মুজিবের মতো পরিণতি হতে পারে। কারণ তারেক রহমান আপনি জানেন না, আপনার আশেপাশে কারা ঘুরঘুর করছে আপনি চেনেন না। এবং বলেছে সামনে কঠিন পরিস্থিতি। বরকতুল্লাহ বুলুও বলছে সামনে কঠিন লড়াই অপেক্ষা করছে। এর মানে আসলেই বিএনপির জন্য কঠিন পরিস্থিতি অপেক্ষা করছে। কেন, কি কঠিন পরিস্থিতি? এটা দুইটা দিক। একটা হচ্ছে যে আসলেই বিএনপির কপালে বিপদ হচ্ছে। কেন বিপদ আছে? জামাত কি বিএনপিকে পেটাবে ক্ষমতায় এসে? না, সেটাও না। কি বিপদ আমি বলছি। দ্বিতীয় হচ্ছে
বিএনপির পার্সপেক্টিভ। প্রথম হচ্ছে যে বিএনপি কঠিন পরিস্থিতি বলতে একটা বিষয় বোঝে, বিএনপি ভোট চুরি করে ক্ষমতা আসতে চায়, সেভাবে তারা প্রশাসন সেট আপ দিয়েছে। এখন বিএনপি যদি ভোট চুরি করতে না পারে, প্রশাসনকে তারা যেভাবে সেট আপ দিয়েছে ওইভাবে বহাল রাখতে না পারে, তাহলে তো তাদের স্বপ্ন খান খান হয়ে গেল। তো এই জন্যে বিএনপির যে সাজানো গোছানো চুরির, ভোট চুরির যে সংসার, এটা যদি ঠিকঠাক থাকে তাহলে বিএনপি বলবে সব ঠিক আছে, লেভেল প্লেইং ঠিক আছে, লেভেল প্লেইং ফিল্ড একদম ওকে। কিন্তু বিএনপি যখন দেখবে বা দেখছে যেভাবে প্রশাসন সাজিয়েছে, ভোট কারচুপির যে পরিকল্পনা করছে, এরা আসলে দিন শেষে পিছু হতে বাধ্য হবে। বাংলাদেশে, নতুন বাংলাদেশে কোনো কারচুপি দানাই বানাই চলবে না। তো বিএনপির কারচুপির সম্ভাবনা শেষ হয়ে গেলেই বিএনপি বলবে পরিস্থিতি ভালো না, তখন ইউনুসকে বলবে নিরপেক্ষ জামাতি অমুক তমুক নানান কিছু অলরেডি বলা শুরু করেছে। অতএব বিএনপি যখন দেখবেন আপনারা যে ভোট চুরি করতে পারছে না, তখনই তাদের কান্নাকাটি শুরু হবে, কঠিন লড়াই অমুক তমুক এগুলো বলা শুরু করবে। শিবিরের যে সংখ্যাগরিষ্ঠতা, যে শক্তি এবং প্রশাসনিক পাওয়ার মিনস ছাত্র সংসদ নির্বাচনে তারা বিজয়ী, ওইটি তো প্রশাসনের একটা পার্ট। সেই জায়গায় শিবির চাইলে ছাত্রদলকে ক্যাম্পাস থেকে বের করে দিতে পারে। আবার ছাত্রদল ছাত্র নয়, তারা ছাত্র নামের অছাত্র, প্রকৃত ছাত্র, রানিং ছাত্র, তারা কেউ ছাত্রদল করে এরকম আপনি দেখাতে পারবেন। আমি এরকম কাউকে চিনি না। ছাত্রদলের অনেক সিনিয়র নেতা আছে আমার বন্ধু, বড় ভাই, কিন্তু আমি একজনকেও চিনি না যে রানিং স্টুডেন্ট বাট ছাত্রদল করে। আমি এলাকায় এমন কাউকে চিনি না। আমার বেশ কয়েকজন বন্ধু কলেজ লাইফের এবং ইউনিভার্সিটি লাইফের, তারা ছাত্রদল করে, কিন্তু তারা তো আমার বন্ধু, আমার বাচ্চা তো বড় হয়ে গেছে, তো সেখানে তারা ছাত্রদল করে, এর মানে তারা রানিং স্টুডেন্ট হওয়ার প্রশ্নই আসে না। আমরা শিক্ষক ছিলাম অনেক আগে, শিক্ষকতার ক্যারিয়ার শেষ করে এখন অন্যভাবে আমরা আল্লাহর রহমত এস্টাবলিশড, কিন্তু তারা এখন ছাত্র রাজনীতি করে। তাহলে বুঝেন যে কোনো ছাত্র রাজনীতি ছাত্রদল করে না। নানান প্রত্যাশার পারদ গলিয়ে শেষ পর্যন্ত কি ডক্টর ইউনূস সরকার ব্যর্থ হতে যাচ্ছেন? সরকারের ভিতর আরেক সরকার, সে আরেক সরকার ইউনূসকে ব্যর্থ করে দিচ্ছে, এরকম একটা বিশ্লেষণ। এটা আমার কোন ফাইন্ডিংস বা কনক্লুশন না, এটাই বোঝানোর চেষ্টা করেছেন টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামানের একটা ফাইন্ডিংস এরকমই। জুলাই সনদের চেতনা উপেক্ষিত রাষ্ট্র সংস্কারের বদলে দায়মুক্তির ফাঁদ তৈরি হচ্ছে। এখন ডক্টর ইউনূসের মূল সুপ্রিমেসি থাকার কথা ছিল যে তিনি সংস্কার করে দিয়েছেন। তো এখানে জুলাইয়ের পর, হাসিনার পতনের পর, হাসিনা পালানোর পর সংস্কার এই জিনিসটাই জনগণের মূল প্রত্যাশা ছিল। কিন্তু সেই জুলাই সনদের চেতনা মানে ওইটি তো মূল রাষ্ট্র সংস্কার, সেটা উপেক্ষিত। এখানে শুধু সংস্কার উপেক্ষিত না, একটি গণতান্ত্রিক ব্যবস্থায় ন্যূনতম যে জিনিসগুলো প্রয়োজন, সেটা হচ্ছে প্রাতিষ্ঠানিক একটা অবকাঠামো যেটা রাষ্ট্র পরিচালনা করবে, সেটার যে বর্তমান অবস্থা বাংলাদেশের আইনগতভাবে এটা তো আগে থেকেই দুর্বল ছিল, নষ্ট ছিল। আর হাসিনা যে অবস্থায় রেখেছিল এবং তারপরে যে গণ অভ্যুত্থানের পরবর্তী যে অবস্থা, সেটা সর্বনিম্ন অবস্থানে আছে এবং একটা বিশৃঙ্খল অবস্থায় আছে। এটা কে নিয়ন্ত্রণ করছে, কে কত টাকা খাচ্ছে, কার মাধ্যমে কার বুদ্ধি হচ্ছে, এগুলো কিছুই পরিষ্কার না। এরকম একটি অবস্থায় সংস্কার তো মানুষের অবস্থার উন্নতি সাধন করে বা আইনগত উন্নতি করে, কাঠামোগত উন্নতি করে এবং স্ট্রাকচার ফ্রেমওয়ার্কটাকে আবার রিফর্ম করে। কিন্তু তার আগে তো ন্যূনতম একটা স্ট্রাকচার থাকতে হবে, সেটাই তো বাংলাদেশে নাই এবং ইউনূস সরকার সেটাকেও ঠিক করেনি। কাজে এরকম একটা অবস্থায় কোনোভাবেই কোনো কিছু সহজ রাস্তায় সঠিকভাবে মিনিমাম একটা ক্রাইটেরিয়া বজায় রেখেও বাস্তবায়ন করা সম্ভব।